আজকে তের জন্য জাঙ্কুক তার পছন্দের খাবারগুলো কিনে নিয়ে এসেছে, সাথে প্রায় কয়েক প্যাকেট স্ন্যাক্স। আয়ু জাঙ্কুককে ভিতরে আসতে বলে, অনেকটা জোর করে নিয়ে আসে, কারণ সেই প্যাকেটগুলো দিয়েই ফিরে যেতে চাচ্ছিল। তে তাকে দেখে রাগও করতে পারে এই ভেবে জাঙ্কুক চুপচাপ বসার রুমে চেয়ারের উপরে বসে থাকে। যেহেতু তের এক্সাম, সে চাইলেও তাকে ডিস্টার্ব করতে পারবে না। আয়ু কিচেন থেকে প্লেট নিয়ে এসে সামনের দৃশ্য দেখে ঠোঁট টিপে হাসে। জাঙ্কুক যেখানে বসেছিল সেখানে নেই এসে, বরং পাশের রুমের বন্ধ দরজার কাছে দাঁড়িয়ে সেদিকে এক ধ্যানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ভেতর থেকে তের মৃদু কণ্ঠ ভেসে আসছে। আয়ু ধীর পায়ে তার দিকে এগিয়ে গিয়ে তাকে পেছন থেকে ঝাঁকানি দেয়। জাঙ্কুক চমকে উঠে তার দিকে তাকায়। দেখে দেখতে ইচ্ছে করছে, দেখে দিব? ওই মেনি বিড়ালের চেহারা আমার দেখতে ইচ্ছে করবে? মোটেই না। আয়ু বুঝতে পারে এই ছেলের বুক ফাটবে, তবু মুখ ফুটবে না, তাই সে আর কিছু বলে না। সেদিন জাঙ্কুক ডিনার করে সেখান থেকে চলে যায়, কিন্তু সে জানতো না যে বন্ধ দরজার অপর পাশে তে নিঃশব্দে দাঁড়িয়েছিল। তাদের সমস্ত কথোপকথন শুনেছে সে। জাঙ্কুক জীবনে প্রথমবার কিচেনে পা রেখেছে রান্না করার উদ্দেশ্যে। ইভেন জিমিন মেয়ে হয়েও কোনোদিন রান্না করেনি, আর সে কিনা ছেলে হয়ে তার বউকে খুশি করার জন্য রান্না শিখতে এসেছে। ভাবতেই অবাক লাগছে তার। আয়ুর দেওয়া লিস্টের সব কটা খাবার সে বানানোর চেষ্টা করবে। কাজের মহিলা জাঙ্কুককে বারবার বলেছিল সে করে দিবে, জাঙ্কুকের করা লাগবে না। পরে তার কিছু হলে নামজুন আর জিন তাকে ছেড়ে কথা বলবে না। টাকা দিয়ে কাজের লোক রেখেছে কি বসে থাকার জন্য? কিন্তু কে শুনে কার কথা? জাঙ্কুক তার সিদ্ধান্তে অটল। সে রান্না শিখে সেই রান্না তেকে খাইয়ে ছাড়বে। মানুষের রাগ ভাঙানোর জন্য কি কি না করতে হয়। জাঙ্কুক আনমনে বলে ওঠে। কাজের মহিলা কথাটা বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কিছু কি কইলেন ছোট সাহেব? জাঙ্কুকের হুঁশ ফিরে আসে। সে সবজি কাটছিল ফ্রাইড রাইস বানানোর জন্য। কাজের মহিলার দিকে এক নজর তাকিয়ে সে বলে, না। এটার ভয়ে পাচ্ছিল কাজের মহিলা। জাঙ্কুক একটু অমনোযোগী হতেই নিজের আঙুল কেটে ফেলেছে। কাজের মহিলা চিৎকার করে জিমিনকে ডাকে। জিমিন এসে দেখতে পায় যে জাঙ্কুকের আঙুল থেকে রক্ত ঝরছে। সে ব্যতিব্যস্ত হয়ে ফার্স্ট এড কিট নিয়ে আসে। অতঃপর জাঙ্কুকের ক্ষত স্থানে ট্রিট করতে করতে বলে, ব্রো তুমি কেন রান্না করতে এলে বলো তো? আফাকেই বলতে পারতে, সে করে দিত। তার প্রতি এক প্রকার বিরক্ত ছিল সবাই, কিন্তু জাঙ্কুক আলতো হেসে বলে, আরে এটা তো তেমন বড় কাট না, জীবনে চলতে গেলে এমন আরো কত বড় ঘা সহ্য করতে হয়। বলতে বলতে অন্যমনস্ক হয়ে যায় সে। জিমিন মাথা নেড়ে বলে, তুমি কারো কথাই শুনবে না, তোমাকে নিয়ে যে কি করি। এক্সাম শেষ হওয়ার পর হল থেকে বেরিয়ে আসার পর সে দেখতে পায় যে প্রতিদিনকার মতোই আজও জাঙ্কুক দাঁড়িয়ে আছে, পকেটে হাত দুটো পুরে। তে ন্যান্সিকে নিয়ে পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু জাঙ্কুক আজ তার পিছু নিয়েছে। আজকে সাথে সুগা ছিল না। ন্যান্সিও কলেজের বাইরে গেলে আলাদা হয়ে যাবে। তে আজ করতে পারছে। আজকে জাঙ্কুকের মাথায় কিছু একটা চলছে। সে কথা বলতে চেয়েছিল এক্সামের পরে, কিন্তু এখন কেন পিছু নিচ্ছে? যেমনটা ভেবেছিল, ন্যান্সি তাকে বিদায় জানিয়ে চলে যায়, কিন্তু জাঙ্কুক তার পেছনেই হাঁটছে নিঃশব্দে। তের কাছে ব্যাপারটা খুব অস্বস্তিকর লাগছিল। জাঙ্কুকের আজ ক্লাস নেই বলে কি পিছু পিছু বাসা পর্যন্ত চলে যাবে নাকি? যদি রাস্তায় তার সামনে দাঁড়িয়ে যায়? তের মন অতটাও শক্ত না। এভাবে চলতে থাকলে সে জাঙ্কুককে অ্যাভয়েড করতে পারবে না বেশিক্ষণ। দাঁড়াও। তে স্পষ্ট শুনতে পেয়েছে জাঙ্কুকের গলা। সে প্ল্যান করেছে যে আরেকটু এগিয়ে গিয়ে রিক্সা ঠিক করবে, কিন্তু জাঙ্কুকের এমন গম্ভীর কণ্ঠ শুনে তার দম বন্ধ লাগছিল। কিন্তু সে হাঁটা থামায় না, বরং গতি আরো বাড়িয়ে দেয়। দাঁড়াও। তে থামে না। আই সেড স্টপ তে। কথাটা বলতে বলতে হাঁটার গতি বাড়িয়ে দিয়ে জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ায়। তে জাঙ্কুকের সাথে ধাক্কা খাওয়ার আগেই থেমে যায়। তে চোখে বিস্ময় ভরে জাঙ্কুকের চোখের দিকে তাকাতে তার হৃদয়ের কম্পন বেড়ে যেতে থাকে। জাঙ্কুকের চোখ রক্তবর্ণ হয়ে আছে। তের মনে হচ্ছিল জাঙ্কুক এক্ষুনি হয়তো কেঁদে দিবে, না হলে তাকে গিলে খাবে। রাগ আর অসহায়ত্ব দুটোই জাঙ্কুকের চোখে লক্ষ্য করেছে সে। জাঙ্কুক চোয়াল শক্ত করে বলল, তোমাকে থামতে বলেছি, শুনতে পাওনি? জাঙ্কুকের কথাইতে ঢোক গিলে অন্যদিকে তাকায়। নিজেকে যে করে হোক নিয়ন্ত্রণ করতে হবে তাকে। আমার থেকে পালাচ্ছিলে কেন? যেমনটা জাঙ্কুক আশা করেছিল, সে তের কাছ থেকে কোনোরকম কোনো উত্তর পাচ্ছে না। বিরক্তিতে জাঙ্কুক নিজের কপাল চেপে ধরে। অতঃপর নিজেকে কিছুটা শান্ত করে সে বলে, এখানে দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। কিন্তু পরক্ষণে কি যেন ভেবে তের হাত চেপে ধরে। জাঙ্কুকের এমন কাজে তে চমকে গিয়ে তার দিকে তাকায়। এমন একটা পরিস্থিতি হয়েছে যে তে বারণ করারও সময় পাচ্ছে না জাঙ্কুককে। জাঙ্কুক এক প্রকার টেনে নিয়ে আসে তাকে কলেজের সামনে।
তের হাত ছেড়ে দিয়ে সে পকেট থেকে বাইকের চাবি বের করে বাইকে উঠে বসে। এরপর তের দিকে তাকিয়ে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, হাত ধরার জন্য সরি, প্লিজ আমাকে মাফ করে দিয়ে বাইকে উঠে বসো প্লিজ। তে দুই হাত ভাঁজ করে ভ্রুযুগল কুঁচকে জাঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। জাঙ্কুক তার হাত জোর করে ক্ষমা চাওয়াতে মনে মনে একটা ঈষৎ হাসি দেয়, কিন্তু পরক্ষণেই তার দৃষ্টি পড়ে জাঙ্কুকের ব্যান্ডেজ করা কাটা আঙ্গুলের উপর। জাঙ্কুক তার দৃষ্টি টের পেয়ে হাত সরিয়ে নেয়। জাঙ্কুক ভেবেছিল হয়তো তে বাইকে উঠবে না, মানাও করবে না, যতক্ষণ না জাঙ্কুক চলে যাবে সে এখানেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু তাকে ভুল প্রমাণিত করে দিয়ে তে তার পেছনে বসে পড়ে। জাঙ্কুক প্রথমে কিছুটা অবাক হলো, পরে খুশি হয়ে বাইক স্টার্ট দেয়। প্রথমে তে জাঙ্কুকের কাঁধে হাত রাখতে নারাজ ছিল, কিন্তু পরবর্তীতে ভয়ে তার কাঁধ চেপে ধরে। সঙ্গে সঙ্গে জাঙ্কুকের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে, যাতে দেখতে ব্যর্থ হয়। তোমাকে না বলেছিলাম আমাকে ভেবে জানাতে, জানাওনি কেন? জাঙ্কুক জানে তের কাছ থেকে প্রশ্নের উত্তর আশা করাটাই বোকামি, তাই সে নিজের মতোই বলতে শুরু করে, তোমাকে তো আমি বলেছিলাম তুমি আমার সাথে কথা বলতে না চাইলে আমি নিজেই একটা ব্যবস্থা করে নেব। এখন ঠিকঠাক মতো পরীক্ষা দাও, তারপরে দেখবে। তে বাসায় পৌঁছানো অব্দি টু শব্দটি পর্যন্ত করেনি। জাঙ্কুকের বাইক থেকে নেমে যাওয়ার পরে সে কাঁধের ব্যাগ ঠিক করে দ্রুত গতিতে হেঁটে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়, কিন্তু পেছন থেকে জাঙ্কুক আবারও ডাক দেয়, এই তে স্তব্ধ হয়ে যায়, কিন্তু পেছনে ফিরে তাকায় না। জাঙ্কুক বাইক থেকে নেমে আবার তের সামনে এসে দাঁড়ায়। এবার খালি হাতে নয়, বরং তার হাতে একটা প্যাকেট ছিল। এক প্রকার জোর করে সে তের হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে সেখান থেকে প্রস্থান করে। তে হতভম্বের ন্যায় সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক নিজের হাতে ফ্রাইড রাইস রান্না করে তের জন্য দিয়েছে। এই খবর জিমিন বলেছে আইয়ুকে। প্রথমে তে ভেবেছিল প্যাকেটে থাকা ফ্রাইড রাইস আর চিকেন জাঙ্কুক হয়তো কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে, কিন্তু সেটা যে জাঙ্কুক নিজের হাতে বানিয়েছে ভাবতে তের হৃদয় কেঁপে ওঠে। তার মানে তার আঙুল রান্না করতে গিয়ে কেটে গিয়েছে। তে চুপচাপ বসে বসে ভাবে জাঙ্কুক কবে থেকে এতটা ম্যাচিউর হয়ে গেল। জাঙ্কুক বাড়িতে গিয়ে তের মেসেজের জন্য অপেক্ষা করে। যদি তে তাকে রিপ্লাই করে তাহলে তার মন গলেছে, আর যদি না রিপ্লাই করে তাহলে তার কপালে দুঃখ আছে। বলতে বলতে হঠাৎ তে রিপ্লাই করে, ঠিক আছে। ব্যাস, খুশিতে জাঙ্কুক এক দফা ড্যান্সও করে ফেললো। এরপর থেকে সে রোজ তেকে বাসায় দিয়ে আসতো। প্রথম 2 দিন জাঙ্কুক নিজেই বলেছে তেকে বাইকে উঠতে, কিন্তু পরে তে নিজেই উঠতো। জাঙ্কুক একা একা বক বক করতো সারা রাস্তায়, কিন্তু তে অ্যাভয়েড করার পালা এখনো শেষ হয়নি বিদায় সে কথা বলতো না। মাঝে মাঝে জাঙ্কুক ফুলের দোকান থেকে ফুলের গাছটা অথবা কয়েকটা গোলাপ কিনে দিত, আর যাওয়ার সময় দিয়ে যেত নিজের হাতে রান্না করা তের প্রিয় খাবার। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর তের ফোনে একটা মেসেজ আসতো, গুড মর্নিং, আর ঘুমানোর আগে আসতো গুড নাইট। এভাবেই চলছিল তের দিন। জাঙ্কুকের ছোট ছোট যত্নে সে পুরনো খাগুলো প্রায় ভুলে যাচ্ছে। আঞ্জনের সাথে কথা বলার পর যখন জানতে পারে যে জাঙ্কুক এখন আর জিনের অন্তর্ভুক্ত নয়, জিনকে তার করা কর্মের জন্য জাঙ্কুক নিঃশব্দে শাস্তি দিচ্ছে, তের মনে কিছুটা স্বস্তি আসে। এটা জিনের প্রাপ্য ছিল। তের এক্সাম শেষ হওয়ার পরে জাঙ্কুক তাকে নিয়ে যায় একটা বিচের কিনারায়। প্ল্যান মোতাবেক সেখানে ছিল বড় বড় অক্ষরে লেখা সরি, সাথে কত শত বেলুন দিয়ে সাজানো চারপাশ। তার ক্ষমা অর্জন করতে এত আয়োজন জাঙ্কুকের। এত কিছু দেখেও কিভাবে সে রাগ করে থাকে। জাঙ্কুক তের দিকে ফিরে তাকায়। তের চোখে পানি টলমল করেছে, যেটা দেখে জাঙ্কুক লাই পেয়ে যায়। চিন্তিত নয়, বরং খোঁচানো কণ্ঠে বলে, তুমি কাঁদছো? তে চমকে ওঠে। চোখ থেকে পানি মোছার বৃথা চেষ্টা করে সে বলে, কই না তো, চোখে বালি ঢুকেছে মনে হয়। জাঙ্কুক বুঝতে পারে যে তে মিথ্যা কথা বলছে, কিন্তু যেটাই হোক এতদিন পরে এই প্রথম তে তার সাথে কথা বলেছে। এই খুশি সে কিভাবে সামলাবে? সে তের আরো কাছে এসে তের হাত সরিয়ে বলল, দেখি। তে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক তার অনেক কাছে চলে এসেছে, তার চোখের পাতা ধরে চোখে ফু দিচ্ছে। এক নিমিষের জন্য তের হৃদয় থমকে যায়। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের ফর্সা চেহারার দিকে। জাঙ্কুক তের এমন তাকানো দেখে নিজেও থমকে যায়। চারপাশের সবকিছুই যেন থেমে গেছে। সময় যেন তার নিয়মের তুলনায় একটু ধীরগতিতে চলছে। মানুষের আওয়াজ আনাগোনা শোনা যাচ্ছে না। ছন্ন ছাড়া বাতাস এসে এলোমেলো করে দিচ্ছে তের চুল। জাঙ্কুক তের মুখের উপর থাকা হাত দিয়ে তের মুখের উপর আষ্টে পড়া চুলগুলো গুজে দেয় তার কানের পিছনে। সে যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। জাঙ্কুকের দৃষ্টিতে ঠোঁটের উপর পড়তেই তের হুঁশ ফিরে আসে। তে দৃষ্টি সরিয়ে নেয়, আর জাঙ্কুকও নিজের সজ্ঞানে ফিরে আসে।
তে নিজেকে সামনে নিয়ে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায় আর জাঙ্কুক তার পাশে দাঁড়িয়ে বলে, আই এম সরি তে, সেদিন আমার মা যা করেছে তার জন্য আমি ভীষণ সরি। আর আমার আগের বিহেভিয়ারগুলোর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তে বেশ কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে মাথা নেড়ে মৃদু কণ্ঠে বলে, জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সমুদ্রের পানির কলকল শব্দে চারপাশ মুখরিত হয়ে আছে। জাঙ্কুক সেই দিকে পূর্ণ দৃষ্টি স্থাপন করে বলে, থ্যাংক ইউ। মেডিকেল কলেজে নিয়মিত ক্লাস চলছে, সবাই যার যার মতো করে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। জাঙ্কুক আর তের এখন নিয়মিত কথা হয়, দেখা হয়। মেসেঞ্জার গ্রুপ বাদেও দুজনে মিলে ইনবক্সে নানা বিনা কথা বলতে থাকে। জাঙ্কুকের এখন কোনো গার্লফ্রেন্ড নেই, লিসার সাথে ব্রেকআপ করে নিয়েছে সেই কবে, হুট করেই। এরিফাকে অনেক মেয়ের কাছ থেকে কন্টিনিউয়াসলি প্রপোজাল পেয়ে যাচ্ছে সে, যেমন এখন তেদের ক্লাসেরই এক মেয়ে মাত্র নাম্বার দিয়ে গেল জাঙ্কুককে, তাও তের সামনে। তের ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় ছিল জাঙ্কুক। রোজ এখানে দাঁড়িয়ে থাকায় অনেক মেয়ে তাকে চিনে, সালাম দিয়ে যায় সিনিয়র ভাই হিসেবে। কিন্তু হঠাৎ এমন বেপাকে পড়ে যাবে সেটা জাঙ্কুক বুঝতেই পারেনি। ন্যান্সি আর তে মাত্র ক্লাস থেকে বেরিয়েছে। তাদের ক্লাসের একজন সুন্দরী রমণী যে এভাবে হুট করে জাঙ্কুকের হাতে একটা গোলাপ আর নাম্বার দিয়ে যাবে, এটার জন্য কেউই প্রস্তুত ছিল না। ন্যান্সি আর তে স্তব্ধ হয়ে একই জায়গায় দাঁড়িয়েছিল। তাদের হাসি এক নিমেষে উদাও হয়ে গেছে। সামনের এমন দৃশ্য দেখে উদাও হয়ে গেছে জাঙ্কুকের হাসিও, কিন্তু সুগা ফিক করে হেসে দেয়। জাঙ্কুকের চেহারা বাচ্চাদের মতো অসহায়, হাতে গোলাপ আর একটা চিরকুট, আর সামনে বউ দাঁড়িয়ে আছে। সুগা এই দৃশ্য দেখে ভীষণ মজা পাচ্ছে। ন্যান্সিতে চেহারার দিকে তাকিয়ে বেশ ভয় পেয়ে যায়। মেয়েটা কি রেগে আছে নাকি কান্না করবে এটাই বোঝা যাচ্ছে না। জাঙ্কুক দ্রুত গোলাপটা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে গেছে। তে ন্যান্সিকে নিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক তের পিছু পিছু যেতে উদ্যত হয়, কিন্তু সুগা পেছন থেকে তার হাত চেপে ধরে। দোস্ত, আমাদের ক্লাস আছে। ক্লাসের মাইরে বাপ, বিড় করে কথাটা বলে জাঙ্কুক তের পিছু পিছু দৌড়ে চলে যায়। সুগা এবার আর হাসি আটকাতে পারে না। জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে ডাকে, তে প্লিজ আমার কথাটা তো শোনো। কিন্তু তে জোরে জোরে হেঁটে যাচ্ছে ন্যান্সিকে নিয়ে। ন্যান্সি জাঙ্কুকের অবস্থা দেখে তের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। তোরা কথা বল, আমি আসি বলে সে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। তে বিরক্তি আর রাগ নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। কি সমস্যা তোমার? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তুমি ইচ্ছে করে করেছো নাকি করনি সেটাতে আমার কিছু যায় আসে না। তে আবার হাঁটতে শুরু করে। আপাতত বাসায় যেতে পারলে সে বাঁচে। জাঙ্কুক তের সাইডে হাঁটছে, তার তালে তাল মিলিয়ে। অন্যরা কিভাবে তাদের দিকে তাকাচ্ছে বা ব্যাপারটা কিভাবে নিচ্ছে সেটাতে তার কিছু যায় আসে না। তে প্লিজ রাগ করো না। কে রাগ করছে? জাঙ্কুক কি বলবে ভেবে পাচ্ছিল না। বেশ কিছুক্ষণ তের সাথে হাঁটার পর সে হঠাৎ বাঁকা হেসে বলে, তুমি কি জেলাস? তে বাকরুদ্ধ হয়ে যায়। সে থেমে গিয়ে জাঙ্কুকের মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। আসলেই তো, সে এমন করছে কেন? জাঙ্কুককে কে প্রপোজ করলো না করলো তাতে তার কি? সে তো আর জাঙ্কুককে ভালো না। জাঙ্কুকের চেহারা দেখে মনে হচ্ছিল যেন সে খুশিতে এবার নাচতে শুরু করবে। আসলেই না। তে কিছু বলতে গিয়েও বলে না। জাঙ্কুক লাই পেয়ে যায়। স্বীকার করে না ওতে, তুমি জেলাস। আশ্চর্য, আমি কেন জেলাস হব? না হলে এভাবে চলে এলে যে? কিভাবে? আজব তো, তুমি জেলাস না হলে আমার উপর রাগ দেখাচ্ছ কেন? তে বিরক্ত হয়ে যায়। বিরক্তিতে একটু জোরেই বলে ফেলে, হ্যাঁ আমি জেলাস তো। এই তো, রাগে সত্যি কথা বের হয়ে গেছে। তে এবার সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যায়। এটা কি বলে ফেললো সে? রাগে দুঃখে লজ্জায় তের ব্রহ্মাতলে ফেটে যাওয়ার উপক্রম। সে দ্রুত হেঁটে সেখান থেকে চলে যায়। একটু দূর যেতেই টের পায় যে জাঙ্কুক আসছে তার পিছু পিছু। তে পেছনে ফিরে চিৎকার করে, আমার পিছু নিবা না একদম, খবরদার। সে আবার সামনে তাকায়, কিন্তু জাঙ্কুক কি আর মানে? সে ঠিকই তের পিছু পিছু হাঁটছে। বলেছি না আমার পিছু নিতে না। তে আবার পেছনে ফিরে তাকায়। জাঙ্কুক কাঁধ উঁচু করে বলে, আমি তোমার পিছু নিচ্ছি না, আমি তো এই রাস্তা দিয়ে যাব। তো বাইক নিয়ে যাও। আমি বাইক নিব না, আমার ইচ্ছা। তে আবার সামনে তাকিয়ে হাঁটতে শুরু করে। জাঙ্কুক মুচকি মুচকি হাসছে। একটু দূরে গিয়ে রিক্সা নিয়ে নেয় সে। আর জাঙ্কুক তের পিছু পিছু গিয়ে সেম রিক্সাতে উঠে পড়ে। মামা চলেন। তে ভ্রু কুচকে বলে, আরে আজব তো। কি আজব? আমি আয়ুর বাসায় যাচ্ছি। তে আর পারে না রাগ করে থাকতে। এই ছেলে এত নির্লজ্জ আর আঠার মতো লেগে থাকে।
চাইলেও তে রাগ করে থাকতে পারে না। এখন ক্লাস মিস করে তেকে নিয়ে চলে এসেছে ঘুরতে। সামনে বই মেলা হচ্ছে, সেখানে নামিয়ে দিতে বলেছিল জাঙ্কুক। সেখান থেকে তের পছন্দের বই ছাড়াও তার পছন্দের অনেক কিছুই কিনে দিয়েছে জাঙ্কুক। রাতে তেকে বাসায় পৌঁছে তারপর সে বাড়ি গিয়েছে।